ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবারদের একজন একটা সার্ভাইভাল চ্যালেঞ্জের আয়োজন করেছেন। তো তখন আসলে বিনোদন আর বাস্তবতার মধ্যকার লাইনটা কই গিয়ে দাঁড়ায়? চলুন এই চরম পরীক্ষাটার একেবারে ভেতরে ঢুকে দেখি, যেখানে টিকে থাকাটাই আসল খেলা। প্রশান্ত মহাসাগরের মাঝে একটা জনমানবহীন দ্বীপে আটকে পড়ার পর মিস্টার বিস্টের মুখ থেকে আসা এই কথাগুলোই যেন পুরো গল্পের টোনটা সেট করে দেয়। এখান থেকেই কিন্তু আসল উত্তেজনাটা শুরু হয়। তো এই যে একটা বিনোদনমূলক চ্যালেঞ্জ, এটাকে আমরা একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার করব আর এর মাধ্যমে বোঝার চেষ্টা করব বাস্তব পৃথিবীতে টিকে থাকার কৌশলগুলো আসলে কেমন হয়। চ্যালেঞ্জটা হলো এটাই, কাজটা যে কতটা বিশাল আর প্রায় অসম্ভব মনে হতে পারে একবার ভাবুন, বিশেষ করে যখন দলের প্রায় কারোরই নৌকা বানানোর কোনো অভিজ্ঞতাই নেই। এই স্লাইডটা দেখলেই কিন্তু দুটো জগতের পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে ক্যামেরা, সেফটি টিম, মানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ, আর অন্যদিকে আছে কঠিন বাস্তবতা, যেখানে প্রকৃতি কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ দেয় না। যে কোনো সার্ভাইভাল চ্যালেঞ্জের শুরুটা কিন্তু খুব কঠিন। চলুন দেখি প্রথম ২৪ ঘন্টায় তাদের ঠিক কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে মানসিক চাপের দিক থেকে। টিকে থাকার পরিস্থিতিতে সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু হয় নিজের মনের সাথে। একজন বিশেষজ্ঞ যেমনটা বলছেন, একটা কুইটিং মাইন্ড বা হাল ছেড়ে দেওয়ার মানসিকতা প্রায় সাথে সাথেই জেকে বসে। মন তখন সহজ রাস্তাটা খোঁজার জন্য নানা কারণ দেখাতে শুরু করে। আর দেখুন, বিশেষজ্ঞের এই থিওরির পাশেই আমরা মিস্টার বিস্টের এই কথাটা পাচ্ছি। চ্যালেঞ্জের একেবারে শুরুতেই তার মনে যে সন্দেহটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু ওই কুইটিং মাইন্ড তত্ত্বটাকেই বাস্তবে প্রমাণ করে দেয়। তার মানে ব্যাপারটা পরিষ্কার, টিকে থাকার লড়াইয়ে প্রথম এই মানসিক বাধাটা পার করাটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ, সেটা কোনো ইউটিউবার হোক বা কোনো সার্ভাইভাল এক্সপার্ট। মানসিক লড়াইয়ের পর এবার আসা যাক শারীরিক চ্যালেঞ্জের দিকে। দলের সদস্যদের বেশ কঠিন শারীরিক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল, বিশেষ করে ওই মারাত্মক গরমের কারণে। ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যে কতটা মারাত্মক হতে পারে, ড্যারিয়াসের এই কথাটা শুনলেই বোঝা যায়। এটা কিন্তু শুধু ক্লান্তি নয়, এটা একটা শারীরিক জরুরি অবস্থা। চলুন সায়েন্সটা একটু ভেঙে দেখা যাক। ওয়ার্ল্ড বেসবল সফটবল কনফেডারেশনের এই চার্টটা দেখুন। গুরুতর ডিহাইড্রেশনের পর্যায়ে যে লক্ষণগুলো আছে, যেমন মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, ড্যারিয়াসের অবস্থাও কিন্তু ঠিক তেমনই ছিল। আর এটা তখনই হয় যখন শরীর তার ওজনের ৫% বেশি জল হারায়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সরে এসে একটা নির্ভরযোগ্য সায়েন্টিফিক তথ্যের দিকে যাচ্ছি। যদিও এটা ক্রীড়াবিদদের জন্য তৈরি, কিন্তু এর নির্দেশনাগুলো আসলে সবার জন্যই প্রযোজ্য। আসলে হাইড্রেশন মানে কিন্তু শুধু জলপান করা নয়। শরীর থেকে যখন ঘাম বেরোয়, তখন তার সাথে সোডিয়াম, পটাশিয়ামের মতো জরুরি ইলেকট্রোলাইটসও বেরিয়ে যায়। আর এগুলোর ঘাটতি হলে মাসেল ক্র্যাম্প থেকে শুরু করে আরও বড় সমস্যা হতে পারে। তো আবার গল্পে ফেরা যাক। দলের সবাই যখন শারীরিক আর মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছে, তখন তারা তাদের শেষ উপায় মানে উদ্ধারের কথা ভাবতে শুরু করে। 7 ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর যখন সবাই একেবারে ক্লান্ত, ঠিক তখনই তারা এই চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়। এটা আসলে তাদের শারীরিক ও মানসিক সোহের শেষ সীমানার একটা স্পষ্ট ইঙ্গিত ছিল। এই ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, সত্যিই যদি জীবন মরণের পরিস্থিতি তৈরি হয়, তখন একটা মেরিন ফ্লেয়ার কিভাবে ঠিকঠাক ব্যবহার করতে হয়? কারণ ভুল করলে কিন্তু বিপদ আরও বাড়তে পারে। একটা সত্যিকারের এমার্জেন্সিতে মেরিন ফ্লেয়ার নিরাপদে ব্যবহার করার জন্য এই 5টা ধাপ কিন্তু জীবন বাঁচাতে পারে। বিশেষ করে বাতাসের দিকে পেছন ফেরা আর ফ্লেয়ারটা ছোড়ার আগে অন্যদিকে তাকানো, এই দুটো নিয়ম চোখে মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। সাধারণ ফ্লেয়ার আর সোলার সার্টিফাইড ফ্লেয়ারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সোলাস মানে সেফটি অফ লাইফ অ্যাট সি, এটা একটা আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড। তার মানে হলো এই ফ্লেয়ারগুলো সর্বোচ্চ মানের এবং সত্যিকারের জীবন মরণের পরিস্থিতিতে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। চলুন এবার এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে যাওয়া যাক, যেখানে আমরা দলের চূড়ান্ত ব্যর্থতা এবং এর চেয়েও বড় কিছু বিষয় নিয়ে কথা বলবো। লক্ষ্যের এতটা কাছে এসেও হেরে যাওয়ার যে কি চরম হতাশা, সেটা মিস্টার বিস্টের এই কথাতেই স্পষ্ট। ভাবুন, 12 ঘন্টা একটানা চেষ্টার পর তীরে এসে তড়ি ডোবার মতো একটা ব্যাপার। এ ঘটনাটা কিন্তু আরও বড় একটা প্রশ্ন তুলে দেয়। যখন সার্ভাইভাল বা টিকে থাকাটা একটা বিনোদনের পণ্য হয়ে যায়, তখন প্রতিযোগীদের নিরাপত্তা আর নৈতিকতার প্রশ্নটা কতটা গুরুত্ব পায়। যেমন এলিট ডেলির একটা রিপোর্ট বলছে, মিস্টার বিস্টের আর একটা শো বিস্ট গেমস নিয়ে কিন্তু বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি একাধিক প্রতিযোগী মিলে একটা মামলাও করেছে। এই দাবিগুলো বিনোদনমূলক কন্টেন্টের পেছনের বাস্তব পরিণতি আর নৈতিক দায়িত্বের বিষয়টাকে আবার সামনে নিয়ে আসে।
তাহলে আমাদের এই আলোচনাটা শেষ হচ্ছে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। যখন টিকে থাকার লড়াইটা একটা খেলা হয়ে যায়, দর্শকদের বিনোদনের জন্য প্রতিযোগীদের কতটা ঝুঁকির মধ্যে ফেলাটা যুক্তিসঙ্গত? এই সীমারেখাটা আসলে কে ঠিক করবে, বা আদৌ করা উচিত কিনা ভাবার বিষয়।